হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বায়োগসিপ। আজকে আমাদের টপিক হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তো ডিএনএ রেপ্লিকেশনে আমরা দেখব যে একটা ডিএনএ থেকে, দিস ইজ এ ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে কিভাবে দুটো ডিএনএ প্রডিউসড হচ্ছে। তো এটা একটা ডিএনএ এবং এটা আর একটা ডিএনএ, এই দুটো ডিএনএ কিভাবে প্রডিউসড হচ্ছে সেই প্রসেসটা আমরা দেখব। সো ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে জানতে গেলে ফার্স্ট আমাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা কাকে বলে। এই কনসেপ্টটা জানতে হবে। তো একটা সেলের মধ্যে সেন্ট্রাল ডগমা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে আলটিমেট যে কাজটা করবে সে হচ্ছে প্রোটিন। হানসি ক্রিক এক প্রপোজ করেন দ্য সেন্ট্রাল ডগমা ইজ দ্য মলিকুলার বায়োলজি। তো সেই ওয়াটসন ক্রিকের যে ফ্রান্সিস ক্রিক, তিনি সেন্ট্রাল ডগমার থিওরিটা প্রপোজ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে ডিএনএ থেকে আরএনএ প্রডিউসড হচ্ছে এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। সো ডিএনএ থেকে ফার্স্টে আরএনএ, ডিএনএ টু ফার্স্ট অফ অল হচ্ছে আরএনএ। এই প্রসেসটার নাম হচ্ছে কি ট্রান্সক্রিপশন, অ্যান্ড দেন আরএনএ থেকে প্রোটিন, আরএনএ থেকে প্রোটিন, এটা হচ্ছে কি ট্রান্সলেশন। ট্রান্সলেশন আর একটা হচ্ছে কি ডিএনএ থেকে ডিএনএ, যেটা আজকে আমরা পড়বো। ডিএনএ থেকে ডিএনএ, দিস ইজ রেপ্লিকেশন। এই তিনটাকে মিলে একসাথে ফ্রান্সিস ক্রিক বলে গেছিলেন যে সেন্ট্রাল ডগমা। বাট পরে, কিছুদিন পরে, ইন সাম ভাইরাস, মানে কিছু ভাইরাসের ক্ষেত্রে, যেরকম হচ্ছে তোমরা একটা এক্সাম্পল সবচেয়ে কমন এইচআইভি ভাইরাস, তার ক্ষেত্রে কি হচ্ছে না উল্টোটা হচ্ছে, আরএনএ থেকেও ডিএনএ হতে পারছে। দিস প্রসেস ইজ রিভার্স ট্রান্সক্রিপশন। তো রিভার্স ট্রান্সক্রিপশন ইনক্লুডেড উইথ সেন্ট্রাল ডগমা। সো দেন চেঞ্জ দ্য ডেফিনেশন অফ সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমার আন্ডারে চারটে প্রসেস আসবে। নম্বর ওয়ান হচ্ছে রেপ্লিকেশন, এক নম্বরে, টু হচ্ছে ট্রান্সক্রিপশন, থ্রি হচ্ছে ট্রান্সলেশন, অ্যান্ড ফোর্থ হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রিভার্স ট্রান্সক্রিপশন, চারটা মিলে হচ্ছে কি সেন্ট্রাল ডগমা। বাট একটুখানি খেয়াল করবে, যদি কোশ্চেনে দেয় যে ডেফিনেশন অফ সেন্ট্রাল ডগমা অ্যাকর্ডিং টু ফ্রান্সিস ক্রিক, তবে কিন্তু তিনটে প্রসেস লিখতে হবে। Okay. এবার আমি চলে আসছি ডিএনএ রেপ্লিকেশনে। DNA replication is the process by which a double stranded DNA molecule copy to produces two identical DNA molecule. এমনটা না যে দুটো আলাদা ধরনের ডিএনএ তৈরি করবে, দুটো আইডেন্টিক্যাল ডিএনএ প্রডিউস করবে। So Watson and Crick proposed the semi-conservative model of DNA replication. This is very important model, কারণ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য তিনটে ডিফারেন্ট মডেল আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কনজারভেটিভ মডেল, সেকেন্ড হচ্ছে সেমি কনজারভেটিভ, এবং থার্ড হচ্ছে কি ডিসপারসিভ। বাট অ্যাকচুয়ালি দেখা গেছে ডিএনএ রেপ্লিকেশন হয় কিন্তু সেমি কনজারভেটিভ মডেলে, কনজারভেটিভ বা ডিসপারসিভ মডেলে হয় না। এগুলো হচ্ছে হাইপোথিসিস। আমি আসছি ডিটেলসে। ইট সাজেস্ট দ্যাট দ্য প্যারেন্টাল ডিএনএ স্ট্র্যান্ড অ্যাক্টস অ্যাজ এ টেমপ্লেট ফর দ্য synthesis of new complementary strand. After replication, each DNA molecule would have one parental and one new strand. তো ফার্স্টে আমি আসছি কনজারভেটিভ মডেল। কনজারভেটিভ মডেল এটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তো দেখো, কনজারভেটিভ টার্মটার মধ্যে বুঝতে পারছো কনজার্ভ থাকবে। আমরা অনেকে বলি না যে তোর মাইন্ডটা খুব কনজারভেটিভ মাইন্ড, মানে কি ও ওখান থেকে বেরোতে পারছে না। তো এখানে দেখো একটা ডিএনএ স্ট্র্যান্ড কিন্তু কনজার্ভ থাকছে, আর এইখান থেকে একটা পুরো নতুন স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, মানে একটা বলছি সরি, পুরো নিউ ডিএনএ তৈরি হচ্ছে। যখন সেকেন্ড রেপ্লিকেশন হচ্ছে, এটা কিন্তু কনজার্ভ থাকছে আর এটা নতুন করে তৈরি হচ্ছে, এবং এখান থেকে একটা তৈরি হচ্ছে, একটা কনজার্ভ থাকছে আর নতুন করে তৈরি হচ্ছে। কিন্তু সেমি কনজারভেটিভ মডেল অফ রেপ্লিকেশন কিন্তু ডিফারেন্ট কথা বলে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল মডেল। এখানে বলা হচ্ছে কি, যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে এটা, এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর মধ্যে একটা স্ট্যান্ড কনজার্ভ থাকবে, এই স্ট্যান্ডটা কনজার্ভ থাকবে। আর এই ইয়েলো স্ট্যান্ডটা দেখো নতুন করে তৈরি হয়েছে, এখানেও সেম, একটা স্ট্যান্ড কনজার্ভ থাকছে এবং ইয়েলো স্ট্যান্ডটা নতুন করে তৈরি হচ্ছে। তো সেমি মানে অর্ধেক কনজার্ভ থাকছে, মানে কি একটা স্ট্যান্ড কনজার্ভ থাকছে আর একটা স্ট্যান্ড নতুন করে তৈরি হচ্ছে। আর হচ্ছে কি ডিসপারসিভ, এটা ডিসপারসিভ মানে বিক্ষিপ্ত, মানে এলোমেলো ভাবে হবে।
তো দেখতে পাচ্ছ এখানটায় বিক্ষিপ্তভাবে হয়েছে। এই দেখো এটা ওল্ড স্ট্র্যান্ড, কি হলো নতুন, ওল্ড, নিউ, ওল্ড, নিউ, এইভাবে ডিসপারসিভ ভাবে ডিএনএ রেপ্লিকেশন হয়েছে। এবারে মোটামুটিভাবে দেখা গেল ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ মডেলে হয়। কিন্তু শুধু হয় বলে দিলে তো হবে না, তাকে এক্সপেরিমেন্টালি প্রুভ করে দেখাতে হবে। তো নেক্সট দুজন সায়েন্টিস্ট এলেন, মেসেলসন অ্যান্ড স্টাল। তারা এক্সপেরিমেন্টালি প্রুভ করলেন যে ডিএনএ রেপ্লিকেশন ইজ এ সেমি কনজারভেটিভ প্রসেস। They cultured E. coli in a medium containing N15 N15 আইসোটোপে ফার্স্টে ইকোলাই সেলকে, কাকে ইউজ করেছিলেন, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইকোলাই সেলকে ইউজ করেছিলেন। কোথায়? N15। why N? Because nitrogen base present in the DNA, so this radioactive N incorporated into the DNA strand was incorporated মানে কি ভেতরে ঢুকে পড়ে into the both strand of the bacterial DNA and the DNA become heavier। তো নর্মাল নাইট্রোজেন ছিল, সেখানে কি করে গেল, N15 ঢুকে পড়লো। এবং নেক্সট আমি যদি একটু হালকা করে ড্রয়িং করি তোমাদের জন্য, তো দেখো এইখানে ড্রয়িংটা করছি, ধরো এইখানটায় এটা কন্টেনার ছিল, এইখানটায় উনি ইকোলাই সেলগুলোকে রেখেছিলেন, ইকোলাই সেল। তো ইকোলাই সেলগুলো ফার্স্ট এখানে রেখেছিলেন এবং এর মধ্যে কি ছিল, N15 ছিল। এবং এখান থেকে তুলে উনি কি করলেন, নতুন একটা কন্টেনারের মধ্যে রাখলেন ইকোলাই সেলগুলোকে। তো এর মধ্যে কি আছে, N14 আছে। এইখান থেকে ইকোলাই সেলগুলোকে উনি কি করলেন, এইখানে ট্রান্সফার করে দিলেন। তো এই জায়গাটায় ভালো করে একটু বোঝো। তো এইখানটা যখন ট্রান্সফার করলেন, তখন আমি ধরে নিলাম এই কালারটা হচ্ছে N15 এর কালার। কালারটা চেঞ্জ করে নিই আমি, তবে বুঝতে সুবিধা, আমি রেড কালার নিয়ে। তবে আমি ধরে নিলাম এইটা হচ্ছে কি N15। কেন N15? কারণ দুটো স্ট্যান্ড যেহেতু N15 এ ছিল, দুটো স্ট্যান্ডই N15 হয়ে গেছে। নেক্সট যখন এইটা হলো, তখন কি করা হলো, N15 ট্রান্সফার করা হলো N14 এ। তবে দেখো এইটা হচ্ছে N15 থেকে গেল, যেটা ছিল N15 থেকে গেল, কিন্তু নিউ যে স্ট্র্যান্ডটা হলো সেটা হচ্ছে N14 হলো। এখানেও সেম হবে, মানে এটা একটা হাইব্রিড তৈরি হলো N15 বাই N14। আবার নেক্সট এ কি হলো, একটা N15 থেকে গেল, আবার নেক্সট জেনারেশনটা গ্রো করা হলো সেই N14 এ। এবং এর গ্রোথের জন্য টাইম লাগে কত, 20 মিনিটস, 20 মিনিটস টাইম লাগে। তো এখানটায় সেম জিনিস দেখো, এইটা হচ্ছে কি N15 থাকলো, এটা N14, আর এখানে দুটোই N14, এখানে হাইব্রিড, এটা হচ্ছে N14/14। এই এক্সপেরিমেন্টটা উনি প্রুভ করে দিলেন। বলছে অ্যানাদার preparation containing N salt labeled with N14 is also made। N14 was incorporated in both the strand of the DNA and become lighter। These two types of DNA can be separated by centrifugation in a CSCl density gradient। They took E. coli cell from N15 medium and transferred to the N14 medium। After one generation, একটা জেনারেশনে কত সময় লাগছে, 20 মিনিটস, টাইমটা খেয়াল রাখবে। They isolate and centrifuged the DNA, its density was intermediate hybrid between N14/N15 যেটা আগে বলে এলাম, এবং নেক্সট থেকে কি হবে, N14/N14 ডিএনএ তৈরি হবে। তো এইখানে একটা ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই লাল কালারের দুটো ডিএনএ দেওয়া আছে। এই লাল কালারের দুটো ডিএনএ কি আছে, N15 এ আছে। তো দেখো N15 হেভি চেন, মানে হেভি যে বেস গুলো, তাই দেখো নিচের দিকে থিতিয়ে পড়েছে। নেক্সট 20 মিনিট কোথায় গ্রো করা হলো, N14 মিডিয়ামে গ্রো করা হলো। তো দেখো এখানটা একটা গ্রিন কালারের যে ডিএনএটা হচ্ছে, দিস ইজ দ্য নিউ ডিএনএ অ্যান্ড দিস ইজ N14 ডিএনএ। এবং এখানেও সেম নিউ ডিএনএ, N14 ডিএনএ। আবার নেক্সট 20 মিনিট, মানে টোটাল 40 মিনিট, আবার গ্রো করা হলো কোথায়, N14 এ। সেখানটায় কি হলো, এই যে এইটা হচ্ছে N14/N14, এটা হচ্ছে N15 বাই, আমি লিখে দিচ্ছি এখানটায়, এই স্ট্যান্ডটা হচ্ছে কি N14/N14, মানে দুটো স্ট্যান্ডই N14। এই দুটো হচ্ছে কি N15/N14, মানে হচ্ছে হাইব্রিড। আর এইটাও হচ্ছে কি N14/N14। তো এর পরের জেনারেশন আমরা কি দেখবো, নেক্সট ভাবে N14 এর সংখ্যাটা আস্তে আস্তে করে বাড়ছে এবং হাইব্রিডের সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এইখান থেকে অনেক সময় কি দেয় তোমাদেরকে, ম্যাথ দেয়, এবং প্রিভিয়াস ইয়ারেও দিয়েছিল। তো ম্যাথ গুলো ভালো করে প্র্যাকটিস করবে নিটের জন্য। এবং এই এক্সপেরিমেন্টটা সেম টেইলার করেছিলেন। টেইলার অ্যান্ড হিজ কলিগ ইউজ দ্য রেডিও অ্যাক্টিভ থাইমিডিন। তো ইনি কি করেছিলেন, রেডিও অ্যাক্টিভ থাইমিডিন ইউজ করেছিলেন।
রেডিও অ্যাক্টিভ থাইমিডিন ইউজ করেছিলেন। এটা জিজ্ঞেস করে যে কি রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইউজ করেছিলেন এবং উনি কাজ করেছিলেন কার উপরে? না ফিশিয়া ফেবার উপরে কাজ করেছিলেন, যেটাকে আমরা বিনস বলছি, ফেবা বিনস বলছি। এবং ইনি কনক্লুশন এসেছিলেন কি যে ডিএনএ রেপ্লিকেশন ইজ অলসো দ্য প্রসেস ইজ দ্য সেমি কনজারভেটিভলি ডিএনএ রেপ্লিকেশন। সেম কনক্লুশন এসেছিল। এবারে আমরা চলে আসছি কি মেকানিজম অফ দ্য ডিএনএ রেপ্লিকেশন। খুব ইম্পর্টেন্ট এবং ধৈর্য ধরে জিনিসটা একটু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বুঝবে, আমি বোঝানোর চেষ্টা করব। তো ফার্স্টে একদম শুরুতে আমরা চলে যাবো একটা ছবিতে। তো আমরা এই যে ডিএনএ রেপ্লিকেশনটা পড়বো, এই ডিএনএ রেপ্লিকেশনটা কার ক্ষেত্রে পড়বো আমরা? প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে পড়বো। প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে ব্যাকটেরিয়াল সেল। তো তোমরা জানো ব্যাকটেরিয়াল সেলের হচ্ছে সার্কুলার ডিএনএ প্রেজেন্ট থাকে। তবে এইটা একটা সার্কুলার ডিএনএ। এই সার্কুলার ডিএনএ একটা পার্টিকুলার জায়গায়, যে কোনো জায়গায় কিন্তু ডিএনএ রেপ্লিকেশন শুরু হতে পারবে না। এই জিনিসটা একটু খেয়াল করবে। কি বললাম? যে কোনো জায়গায় ডিএনএ রেপ্লিকেশন শুরু হতে পারবে না। এটা পার্টিকুলার জায়গায় ডিএনএ রেপ্লিকেশন শুরু হচ্ছে। এইটাকে কি বলছে? অরি অর অরিসি, যে কোনো নামে ডাকতে পারো। তো দেখো এই জায়গাটায় ফার্স্টে ডিএনএ স্ট্র্যান্ডটা ওপেন হয়ে গেল, খুলে গেল। ঠিক আছে? দিয়ে একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি করলো। তারপরে কি হচ্ছে? দেখো এই যে লাল কালারের যে ডিএনএটা তৈরি হচ্ছে, দিস ইজ দ্য নিউ ডিএনএ। এবং রেপ্লিকেশনটা হচ্ছে বাই ডাইরেকশন, মানে এদিকটাও হচ্ছে, এদিকটাও হচ্ছে। তবে একটা ওল্ড স্ট্যান্ড থাকছে এবং এখান থেকে একটা নিউ স্ট্যান্ড তৈরি হচ্ছে। এই রেপ্লিকেশনের প্রসেসটা আমি একটুখানি দেখাই, একটা ব্ল্যাঙ্ক পেজ লাগবে। ওকে। তবে আমি একটা রেপ্লিকেশন ফর্ক নিয়ে নিয়েছি। তো রেপ্লিকেশন ফর্ক কোথায় তৈরি হলো? এই যে এইটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। আমি কি করেছি? হাফ পোর্শনকে নিয়ে নিয়েছি, এই হাফ পোর্শন। এটা কেমন দেখতে হবে? অনেকটা দেখতে এরকম হবে, ওয়াই এর মতো, উল্টো ওয়াই, এরকম দেখতে হচ্ছে। এবার আমি এই যে জিনিসটাকে একটুখানি বড় করে দেখাচ্ছি। তবে দেখো ফার্স্টে হচ্ছে এইটা, এইটা হচ্ছে, এটা হচ্ছে একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা ফার্স্টে কি ছিল? কয়েল হয়েছিল, সুপার কয়েল হয়েছিল। ওই ফার্স্টে এই কয়েলিংটাকে খুলতে হবে। সেই কয়েলিংটাকে খোলার জন্য একটা এনজাইম লাগছে। সেই এনজাইমটার নাম হচ্ছে কি? এই এনজাইমটার নাম হচ্ছে গাইরেজ। এটা তোমরা এনসিইআরটি তে পাবে না। গাইরেজ, অর আমরা কোথাও কোথাও পাবো টোপো আইসোমারেজ, টোপো আইসোমারেজ 1। এই এনজাইমটা এখানে ফার্স্টে ডিএনএ এর কি করছে? সুপার কয়েলিংটাকে খুলে দিচ্ছে। নেক্সট, ডিএনএ এর দুটো স্ট্র্যান্ড কি হয়েছে? মাঝখানে হাইড্রোজেন বন্ড আছে। তো সেই হাইড্রোজেন বন্ডটাকে ব্রেক ডাউন করলে কি হবে? এটা খুলে যাবে, ডিএনএ এর দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে যাবে। তো সেই হাইড্রোজেন বন্ড গুলোকে ব্রেক ডাউন করার জন্য নেক্সট এনজাইমের নাম হচ্ছে কি? হেলিকেজ। সো হেলিকেজ কি করছে? ব্রেক ডাউন দা হাইড্রোজেন বন্ডস। এইচ বন্ড গুলোকে কি করছে? ব্রেক করে দিচ্ছে। এইচ বন্ড গুলোকে ব্রেক করে দিচ্ছে। নেক্সট কি আসছি? এইখানটায় এক্সটেনশন হবে। তো এই এন্ডটা হচ্ছে কি এন্ড? এই এন্ডটা হচ্ছে 3 প্রাইম এন্ড, আর এইটা হচ্ছে 5 প্রাইম এন্ড। তবে এদিকটা হচ্ছে কি? 5 প্রাইম, এদিকটা হচ্ছে 3 প্রাইম। ডিএনএ রেপ্লিকেশন অলওয়েজ হচ্ছে, ডাইরেকশন হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। অলওয়েজ, ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বললাম। ডিএনএ রেপ্লিকেশন অলওয়েজ 5 প্রাইম টু 3 প্রাইম হবে। তবে দেখো এইখানটায় ফার্স্টে রেপ্লিকেশন শুরু হবে, কিন্তু রেপ্লিকেশন শুরুর জন্য যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। তো এই ডিএনএ পলিমারেজ একা কাজ করতে পারছে না। তো তার জন্য প্রথমে একটা হেল্পার লাগবে। তো সেই হেল্পারের রোলটা প্লে করবে কে? হেল্পারের রোলটা প্লে করবে একটা আরএনএ প্রাইমার লাগবে। তো এই আরএনএ প্রাইমার, আরএনএ প্রাইমার আসবে। এবং এই প্রাইমারটা তৈরি করবে কি? একটা এনজাইম, তার নাম হচ্ছে প্রাইমেজ। তো এনজাইমটার নাম কি বললাম? প্রাইমেজ এনজাইম। এবং নেক্সট আসবে কে? ডিএনএ পলিমারেজ আসবে এবং এটাকে কি করবে? এক্সটেনশন করে দিবে এইভাবে। এই দেখো একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হলো। লালটা হচ্ছে ওল্ড স্ট্যান্ড আর এইটা হচ্ছে কি? নিউ স্ট্যান্ড। প্রবলেম এসে দাঁড়ালো এই স্ট্যান্ডটায়। এই স্ট্যান্ডটায় রেপ্লিকেশন করতে গেলে এই ডাইরেকশনে 3 প্রাইম টু 5 প্রাইম করতে হবে। কিন্তু ডিএনএ পলিমারেজ প্রথমেই বলে দিচ্ছে যে আমি কোনোভাবে 3 প্রাইম টু 5 প্রাইম ডিএনএ রেপ্লিকেশন করব না। তো তখন
তার যে হেল্পার সে বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি কি করছি তোমাকে ছোট ছোট করে প্রাইমার তৈরি করে দিচ্ছি, তুমি সেইভাবে এক্সটেনশন করে দাও। তখন সে রাজি হয়ে গেল কাজ করতে, এবং কি করলো, সে এখান থেকে ছোট ছোট করে ডিএনএ ফ্র্যাগমেন্ট তৈরি করে দিল। এটা একটা ছোট ফ্র্যাগমেন্ট, এটা একটা ছোট ফ্র্যাগমেন্ট, এবং এটাও একটা ছোট ফ্র্যাগমেন্ট। এরকম করে ছোট ছোট ফ্র্যাগমেন্ট তৈরি হবে। তো এরপরে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে, কতগুলো টার্মিনোলজি জানতে হবে। তো ফার্স্ট টার্মিনোলজি হচ্ছে, এই যে স্ট্র্যান্ডটাকে বলা হচ্ছে কি ল্যাগিং স্ট্র্যান্ড। কোনটা ল্যাগিং স্ট্র্যান্ড? যে স্ট্র্যান্ডের রেপ্লিকেশনটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে, এবং এই ফ্র্যাগমেন্ট গুলোকে কি বলা হচ্ছে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আর এই স্ট্র্যান্ডটাকে বলা হচ্ছে কি লিডিং স্ট্র্যান্ড, কন্টিনিউয়াস লিডিং স্ট্র্যান্ড। তো লিডিং স্ট্র্যান্ড এটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। তো এটা হচ্ছে কি 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। তো নেক্সট দুটো ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়ে গেছে, সমস্যা দুটো। প্রথম হচ্ছে কি, ডিএনএ এর মধ্যে আরএনএ থেকে গেছে, এই যে আরএনএ এর প্রাইমার গুলো থেকে গেছে, এগুলোকে সরিয়ে দিতে হবে। তো তার জন্য আসছে কি ডিএনএ পলিমারেজ 1 বা ডিএনএ পলিমারেজ এসে এইগুলোকে সরিয়ে দেবে। আর লাস্ট একটা এনজাইম আসবে যে কি করবে, এই ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলোকে জুড়ে দেবে, তার নাম হচ্ছে কি লাইগেজ। লাইগেজ এসে ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলোকে জুড়ে দিল। তার ফলে কি হয়ে গেল, দুটো নতুন ডিএনএ প্রডিউসড হয়ে গেল একটা ডিএনএ থেকে। তো এটা হচ্ছে এনসিআরটি ডায়াগ্রাম, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, এটা 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম। এখানটা হচ্ছে কি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, আর এখানে ডিসকন্টিনিউয়াসলি হচ্ছে। এই ফ্র্যাগমেন্ট গুলোকে বলা হচ্ছে কি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। দেখো, তো দেখো এইটা হচ্ছে কি, ছবিটা খুব ভালো একটা ডায়াগ্রাম, এটা দেখলে তোমরা জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এটা হচ্ছে একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ফার্স্টে কি হলো, মাঝখানে যে হাইড্রোজেন বন্ড গুলো ছিল ব্রেকডাউন হয়ে গেল। ওকে, ব্রেকডাউন হয়ে গেল। ব্রেকডাউন হওয়ার পরে এইগুলো হচ্ছে কি নতুন নিউক্লিওটাইড গুলো পরপর পরপর করে সাপ্লাই হবে। এই দেখো, নতুন একটা স্ট্যান্ড তৈরি হলো, এদিকে নতুন একটা স্ট্যান্ড তৈরি হয়ে গেল। তো এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে চলতে থাকবে, এবং একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হয়ে যাবে। এখানে এনজাইম গুলোর নাম দেওয়া আছে। প্রথম হচ্ছে কি হেলিকেজ। During replication, the two strands unwind and separated by breaking H bond in presence of the enzyme helicase. হেলিকেজ কি করছে, হাইড্রোজেন বন্ড গুলোকে ভেঙে দিচ্ছে। নেক্সট আসছে কি প্রাইমেজ, সিনথেসিস অফ আরএনএ প্রাইমার। আরএনএ এর যে প্রাইমারটা সিনথেসিস করবে প্রথমে একদম। নেক্সট হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, বা এটাকে আমরা বলছি শুধু ডিএনএ পলিমারেজ 3 বলছি আমরা। তো এ কি করে, নিউক্লিওটাইড গুলোকে অ্যাড করতে করতে এক্সটেনশন করে। লাইগেজ কি করছে, দুটো ফ্র্যাগমেন্টকে জুড়ে দিচ্ছে। আর ডিএনএ পলিমারেজ হচ্ছে প্রুফ রিডিং, মানে ধরো এর সঙ্গে টি অ্যাটাচড না হয়ে এর সঙ্গে জি হয়ে গেছে, সেটা ভুল হয়ে গেছে। তো এই ভুলটাকে সরানোর জন্য কাকে লাগবে, ডিএনএ পলিমারেজ। সেকেন্ড কি হচ্ছে, প্রাইমার গুলোকে সরিয়ে দিবে, আরএনএ এর প্রাইমার গুলোকে সরিয়ে দিতে হেল্প করবে। তো ফার্স্টে কি বলছে, ডিএনএ রেপ্লিকেশন স্টার্টস এট এ পয়েন্ট ইজ কল্ড অরি অর অরিজিন অফ রেপ্লিকেশন। A unit of replication with one origin is called replicon। মাঝে মাঝে রেপ্লিকন দিয়েও কোশ্চেন দেয়। তারপরে প্রত্যেকটা এনজাইমের ফাংশন দেওয়া আছে। হেলিকেজের ফাংশন আমরা পড়ে এসেছি। রেপ্লিকেশন ফর্ক হচ্ছে ওয়াই সেপেটের দেখতে, আমরা দেখে এলাম। রেপ্লিকেশন ফর্কটা হচ্ছে ওয়াই সেপেটের দেখতে। ওকে, একটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, একটা হচ্ছে নিউ স্ট্র্যান্ড। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ডিএনএ রেপ্লিকেশন ইজ অলওয়েজ 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশন। বলছে ফার্স্টলি a small RNA primer is synthesized in presence of a enzyme primase. Okay. In presence of an enzyme, DNA dependent DNA polymerase, many nucleotides joined, এটা আমরা দেখে এলাম যে পরপর করে নিউক্লিওটাইড গুলো জয়েন হতে থাকলো। রেপ্লিকেশন অলওয়েজ 5 প্রাইম টু 3 প্রাইম, এটা আমরা দেখে নিলাম। সে লিডিং স্ট্র্যান্ড হোক বা ল্যাগিং স্ট্র্যান্ড হোক। নেক্সট, ওকাজাকি ফ্র্যাগমেন্ট আর জয়েন্ট বাই এনজাইম লাইগেজ। লাইগেজ কি করছে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলোকে, এই যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলোকে কি করছে, জুড়ে দিচ্ছে। ইফ এ রং বেস ইজ ইন্ট্রোডিউস এ নিউ স্ট্র্যান্ড, তো যদি রং বেস অ্যাটাচড হয়ে যায় তখন কে আসছে, ডিএনএ পলিমারেজ আসছে, প্রুফ রিডিং করে দিচ্ছে। ইকোলাই কমপ্লিটস রেপ্লিকেশন উইথ 38 মিনিটস। এটা এনসিআরটি বলেছে। আমার মনে হয় এটা ভুল আছে, এটা সম্ভবত 18 মিনিটস হবে, কারণ রেপ্লিকেশন করতেই তো সময় লাগছে তার 20 মিনিটস, তবে এটা সম্ভবত 18 মিনিটস হবে।
বাট এনসিইআরটি 38 মিনিটস বলেছে। ইন ইউক্যারিওটস দ্য রেপ্লিকেশন অফ ডিএনএ টেক প্লেস ইন এস ফেজ। হ্যাঁ, ডিএনএ রেপ্লিকেশন কিন্তু যখন তখন হবে না, একমাত্র হবে কখন? এস ফেজ অফ দ্য সেল সাইকেল অর সেল ডিভিশন। এবারে আমরা এই টপিকটার উপরে কিছু এমসিকিউ দেখে নিই। প্রথম বলছে ডিএনএ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ, ইট ওয়াজ সো ফাস্ট ইন ফাঙ্গি, ইকোলাই, ভিসিয়া ফেবা নাকি অ্যালগি? তবে অ্যান্সার ইজ দ্য ইকোলাই এর ক্ষেত্রে ফার্স্ট দেখেছিলাম আমরা। সেকেন্ড, গিভেন দ্য ডায়াগ্রাম ডেপিক্ট দ্য এক্সপেরিমেন্ট অফ মেসেলসন অ্যান্ড স্টালের এক্সপেরিমেন্ট কতক্ষণ বলেছে? 40 মিনিটস এর পরে আইডেন্টিফিকেশন করতে বলেছে। ফার্স্টে বলছে এ। এ কোনটাকে বলছে দেখো, এই যে স্ট্যান্ডটাকে বলেছে, এইটাকে। আমি কালারটা চেঞ্জ করে নিই, লাল নিয়ে নিই। ওকে, ফার্স্টে হচ্ছে এ। তবে এটা হচ্ছে কি, আমরা দেখেছি এ হচ্ছে N40। ওকে, বি, বি হচ্ছে নিউ, N15। সি হচ্ছে কি ওল্ড, N14। ডি হচ্ছে কি নিউ, N14। তো কোথায় আছে? এ N14, বি N15, সি N14। না, এটা হচ্ছে না। N14, N15, N14, N14 and B is the correct answer. একটু তোমরা টাইম নিয়ে এটা দেখবে, দেখে তারপরে সলভ করবে। ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ ক্যাটালাইজড পলিমারাইজেশন রিঅ্যাকশন ইন হুইচ ডাইরেকশন? অলওয়েজ বলেছি 5 প্রাইম টু 3 প্রাইম, যে স্ট্যান্ডে হোক। তোমাদেরকে গোলানোর জন্য কখনো বলবে যে লিডিং স্ট্যান্ডে কি হয়, ল্যাগিং স্ট্যান্ডে কি হয়, তো সব সময় 5 প্রাইম টু 3 প্রাইমে হয়। ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন ওকাজাকি ফ্র্যাগমেন্টস আর ইউজড টু এলংগেট। তো ওকাজাকি ফ্র্যাগমেন্টস কি বলছে? দ্য ল্যাগিং স্ট্র্যান্ড টুয়ার্ডস রেপ্লিকেশন ফর্ক, দ্য ল্যাগিং স্ট্র্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য রেপ্লিকেশন ফর্ক, দ্য ল্যাগিং স্ট্র্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য ল্যাগিং স্ট্র্যান্ড অ্যাওয়ে ফ্রম রেপ্লিকেশন ফর্ক, দ্য লিডিং স্ট্র্যান্ড। তবে ওকাজাকি ফ্র্যাগমেন্ট মানে ফার্স্টে আমাদেরকে দেখতে হবে ল্যাগিং স্ট্র্যান্ড, মানে এ আর হচ্ছে সির মধ্যে একটা অপশন হবে, কিন্তু কোনটা হবে? বলছে ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন ওকাজাকি ফ্র্যাগমেন্টস আর ইউজড টু এলোঙ্গেট, কোন দিকে হচ্ছে? টুয়ার্ডস রেপ্লিকেশন ফর্ক নাকি অ্যাওয়ে ফ্রম রেপ্লিকেশন ফর্ক? তবে উত্তরটা কি হবে? অ্যাওয়ে ফ্রম, মানে রেপ্লিকেশন ফর্ক থেকে আস্তে আস্তে করে দূরে চলে যাচ্ছে, সেটা আমরা দেখেছি। তো এই ছিল টপিক। এইটা কিন্তু খুব ভালো টপিক একটা। ভালো করে তোমরা স্টাডি করবে, স্টাডি করে আরো কিছু এমসিকিউ প্র্যাকটিস করবে যে কোনো বই থেকে। দেখো, এটা হচ্ছে 2017-র কোশ্চেন। তো এখান থেকে নিটে ইউজুয়ালি একটা বা দুটো কোশ্চেন দেয়, এবং তার জন্য কনসেপ্ট লাগে, শুধু মুখস্থ করে নিলে হবে না। এবং এটা হচ্ছে কি বায়োগসিপের টেলিগ্রাম চ্যানেল, তোমরা এখানটায় ডেইলি কুইজ থাকে, তোমরা এটাকে ফলো করতে পারো, ফলগুলো হয় তাতে পার্টিসিপেট করতে পারবে। আর বেলঘরিয়াতে আমাদের সেন্টার আছে অফলাইন পড়ানোর জন্য, একদম এইভাবে বাংলা ইংলিশ মিলিয়ে মিশিয়ে আমরা পড়াই। তো এটা কন্ট্যাক্ট নাম্বার, যারা ইন্টারেস্টেড যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।